প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির উপহার, প্রধানমন্ত্রী ওর বাপের জমিদারি থেকে বাড়ি করে দিয়েছে গরিব মানুষদেরকে। করের টাকা দিয়ে সেবা দিলে সেটা তো উপহার হইতে পারে না। তো রাষ্ট্রের টাকা দিয়ে স্টুডেন্টদেরকে একটা বাস দিছে উপহার, এটা তো এমনিতে দেওয়ারই কথা। এইরকম জনভোগান্তির আমরা 21টা টপিক আইডেন্টিফাই করেছি এবি পার্টির পক্ষ থেকে, যে দেশের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেগুলো কি কি। তার ভিতরে নাম্বার 1 আসতে হচ্ছে স্বাস্থ্যসেবা। বাংলাদেশে যে যত বড় ধনী হোক, সে শহরে থাকুক আর গ্রামে থাকুক, তার যদি কোটি কোটি ডলারও তার ব্রিফকেসে থাকে, কোনো নিশ্চয়তা নাই যে সে একটা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবে, কোনো নিশ্চয়তা নাই। দ্বিতীয় যে ভোগান্তির কথা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে গণপরিবহন। আপনি যত ধনী হন আর যত গরিব হন, আপনার 2 কোটি টাকা দামের জিপও যদি থাকে, আপনি গুলশানে রাস্তার ভিতরে আপনাকে 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে, আপনি গাড়ি চালাইতে পারছেন না। আপনার প্রতিটা ভাঙা রাস্তায় আপনার গাড়ি বাম্প করছে, ওঠানামা করছে, আপনার নিরাপত্তা নাই। আপনি পদ্মা সেতু পার হইলে, ভাঙা পার হইলে পরে আপনি যে জীবিত বরিশাল শহরে ফিরে আসবেন তার কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো নিরাপত্তা নাই। তাহলে দ্বিতীয় প্রধানতম সমস্যা আমাদের এসছে হচ্ছে গণপরিবহন শহরগুলোর মধ্যে, এবং এক শহর থেকে আরেক শহরে, এক জেলা থেকে আরেক জেলাতে। তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আমাদের গবেষণাতে এসছে সেটা হচ্ছে আপনার কর্মসংস্থান, বেকারত্ব। যুবকদের যে বেকারত্ব মারাত্মক আকার এসছে আর কি, যে দেশের মানুষের সিম্পলি কোনো মানে যুবকদের কোনো আইডিয়া নাই যে তারা লেখাপড়া শেষ করে আসলে কি করবে, তারা মানে কোনটা পড়লে চাকরি পাবে, কোনটা পড়লে আপনার একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেইটা কেউ জানে না। আপনি বাংলা মিডিয়ামের ছেলেকে বলেন, ইংরেজি ভার্সনের ছেলে মেয়েদেরকে বলেন, অথবা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েকে বলেন, অলমোস্ট কেউই জানে না যে তার ভবিষ্যৎ কেরিয়ারটা আসলে কি। যারা কেরিয়ারে আছেন তারাও জানে না তার এই কেরিয়ারের গন্তব্যটা কোথায়, শেষ কোথায়। আপনাদের সাংবাদিক ভাইদেরও একই অবস্থা। প্রায় আমি এই কথা শুনি, আপনাদের বহু বছর হয়ে গেছে, ওয়েজ বোর্ড হয়নি এখনো। এই যে ওয়েজ বোর্ড না হওয়ার কারণে আপনাদের জীবন যে দুর্বিষহ হয়ে গেছে ইনফ্লেশনের কারণে, বিশেষ করে যারা জেলা শহরে কাজ করেন, বহু সাংবাদিক আছেন, বহু ক্যামেরাম্যান আছেন যারা বলেছেন যে শুধু ক্যামেরাটা পর্যন্ত নাকি কিনতে বাধ্য করা হয় কোনো কোনো জায়গাতে। বেতন তো দূরের কথা, অনেকে বোনাস পান না, অমানবিক জীবনযাপন করছেন সাংবাদিক ভাই বোনরা, সারা বাংলাদেশে সফর করে আমি দেখেছি। তাহলে এই যে একটা হচ্ছে কর্মসংস্থান না থাকা, দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান থাকার পরেও এটার যে শেষ কোথায়, গন্তব্য কোথায়, সেটা আবার আমরা জানি না। এরপরে এসছে হচ্ছে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার কথা এসছে। আমাদের ময়লা বর্জ্য সব কিছু মিলায় যে একটা ক্যাওটিক সিচুয়েশন চলছে। পলিউশনের কথা আসছে, আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা শহর দূষণে প্রথম হয়ে গেছে। তারপরে হচ্ছে ট্রাফিক মিসম্যানেজমেন্টের কথা আসছে, এরকম অনেকগুলো সমস্যার কথা আসছে। পুলিশের কথা আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে ন্যায় বিচারের ঘাটতি আছে, আমাদের বিচার বিভাগে দুর্নীতির কথা আসছে, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যে সেবার ঘাটতি আছে, দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে, এগুলো এসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের অতীতের গর্বিত মানুষগুলোর কবর পূজা করি, আমাদের কোন হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়বে বলেন? আমরা কবর পূজা তো করছি 53 বছর ধরে ধরে, বড় বড় মাজার বানিয়েছি, দেখবেন একটা দলের একটা জেলার কমিটি করে মাজারে চলে যায়, কবরে চলে যায়। অথচ এই কমিটিটা যে করলো, এই কমিটিটা আগামী 1 বছর 2 বছর কি ফাংশন করবে এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। তিনি কবরে চলে যাচ্ছেন, ফুল দিচ্ছেন। কবরের সাথে এই রাজনীতির সম্পর্কটা কোথায়? মাজারের সাথে এই রাজনীতির সম্পর্কটা কোথায়? এই যে পূজার রাজনীতি শেখানো হচ্ছে আমাদেরকে 53 বছর ধরে, আমরা বোধ করছি এগুলো রাজনীতির সংস্কৃতির মধ্যে পড়ে না। আপনি গুরুজনদেরকে সম্মান করবেন, গুরুজনদেরকে মনে রাখবেন, তার জন্য দোয়া করবেন, তার জীবন থেকে শিখবেন, তার ভালো কাজগুলোকে আপনি করার চেষ্টা করবেন, তার জীবনের ভুল থেকেও আপনি শিক্ষা নেবেন যে আমি এই কাজগুলো যেন না করি, আমি যেন হাসিনার মতো স্বৈরাচার না হই, এটা আমাকে মাথায় রাখতে হবে কোনোদিন ক্ষমতায় গেলে। আমি যেন ওর নেতাকর্মীর মতো দুর্নীতিবাজ না হই, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমার মৃত্যুর পরে যেন আমার কবর নিয়ে কেউ কবর পূজা না করে, এটা এনশিওর করে যেতে হবে। আমার জীবদ্দশায় রাষ্ট্রের টাকায় কোনো দালান কোঠা সেতু উদ্বোধন করলে সেটা যেন আমার নামে না হয়, এটা হওয়ার সুযোগ নাই। এটা আমার বাপের টাকা দিয়ে আমি রাস্তা করে দেই নেই, এটা অমুক প্রধানমন্ত্রীর উপহার। দেখবেন বিএম কলেজের গাড়ির সামনে লেখা দেখলাম, এই আসার পথে আমি চোখে পড়লো, বিএম কলেজে যে গাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী বাপের টাকা জমি বেচে দিচ্ছে, রাষ্ট্রের টাকা দিয়ে দিচ্ছে। তো রাষ্ট্রের টাকা দিয়ে স্টুডেন্টদেরকে একটা বাস দিচ্ছে উপহার, এটা তো এমনিতে দেওয়ারই কথা। আপনি উপহার দিলেন মানে কি? উপহার জিনিসটা কখন হয়? যখন আপনার পকেটের টাকা দিয়ে আপনি আরেকজনকে একটা জিনিস দেন, সেটা উপহার হয়। করের টাকা দিয়ে সেবা দিলে সেটা তো উপহার হইতে পারে না। প্রধানমন্ত্রীর দেওয়া জমি উপহার, প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির উপহার, প্রধানমন্ত্রী ওর বাপের জমিদারি থেকে বাড়ি করে দিয়েছে গরিব মানুষদেরকে। খাস জমি, রাষ্ট্রের জমি, রাষ্ট্রের মালিককে ফিরাইয়ে দিয়েছে, এটা তার দায়িত্ব। সে আগে দেয় নাই কেন?
এইটা তার ফেইলিয়ার।